আসসালামু আলাইকুম। আমি আজকে বিকেলে বলছিলাম যে ইউরোপের দৌড় শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি ইউরোপের দৌড় যে শুরু হয়ে গেছে সেটা বলছিলাম বিভিন্ন কারণে। তো এরকমটাই হওয়ার কথা ছিল। এটা হবে এটা মোটামুটি অবধারিতই ছিল। হয়তোবা তাদের নিয়তিই ছিল এটা। তো এই অর্থে ইউরোপের দৌড় শুরু হয়ে গেছে বলছিলাম। মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতার চেয়ারে আসীন হয়েছেন। তো উনি ক্ষমতার চেয়ারে বসেই উনার আসলে উনার পররাষ্ট্রনীতিটা আসলে কীভাবে উনি ফিক্সড করেন সেটা উনি ভালো বলতে পারবেন। যদিও আমরা জানি যে মার্কিন পররাষ্ট্রনীতি মোটামুটি গভর্নমেন্ট চেঞ্জ হয়, বাট পররাষ্ট্রনীতি যেটা আছে ওইটা সেমই থাকে। তো প্রসঙ্গটা এইখানেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও যখন ক্ষমতার মসনদে আসীন হয়ে উনি করছেন কি, মানে ইউক্রেনের প্রেসিডেন্টকে ডেকে এনে ওনার এখানে হোয়াইট হাউসে ডেকে এনে দেখলাম মোটামুটি ভালো, ওনার বিশাল বড় একটা পরিষদ নিয়ে বৈশা ওনাকে একরকম চাপ প্রয়োগ করেন। কারণটা কি? কারণটা হচ্ছে উনি রাশিয়ার সাথে যে এখন যুদ্ধ চলতেছে, উনি এই যুদ্ধ থামাতে অর্থাৎ যুদ্ধবিরতি চুক্তিতে যেতে নারাজ, অর্থাৎ উনি ইচ্ছুক না। ওনার কথা হচ্ছে যে আমাকে আর্মস দিন, আমাকে অস্ত্র দিন, আমি রাশিয়াকে ডেকে নেব, মানে হম্বি তম্বি করা আর কি যেটা। তো রাশিয়া, আই থিঙ্ক, আমার ধারণা যেটা, রাশিয়া এই মুহূর্তে অর্থনৈতিক দিকটা যদি আমরা মাইনাস করি তাহলে সামরিক দিক দিয়ে রাশিয়া, আমি যেটা মনে করি, আমার মনে হয় এক নম্বরই আছে। ওদের যেই নিউক্লিয়ার ওয়েপন্স যেগুলো আছে, ইভেন এদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা এদের যে ভান্ডার, ক্ষেপণাস্ত্রের যে ভান্ডার, সব কিছু মিলিয়ে রাশিয়া নাম্বার ওয়ান। তো যদিও তাদের যুদ্ধ অভিজ্ঞতাও এরকমটা নাই, আর আমেরিকা মোটামুটি সারা বছরই, সারা জীবনই একটা যুদ্ধ বিগ্রহ লাগিয়ে তারা যুদ্ধের মধ্যে লিপ্ত থাকে। তো উনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একরকম ফোর্স করেই যুদ্ধবিরতিতে সম্মত করেন, এবং তাদের আলোচনার যে ওনার যে ভাইস প্রেসিডেন্ট, যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট, উনি বারবারই একটা কথা বলতে চাচ্ছিলেন যে, মানে উনি বুঝাতে চাচ্ছিলেন এইটা যে তোমরা যে এতদিন যুদ্ধে টিকে আছো, ইভেন মার্কিন প্রেসিডেন্ট নিজেও এই কথাটা বলছেন, সেটা আমাদের দয়ার উপরে। অর্থাৎ মোটামুটি অপমান করার যতগুলো মানে মাধ্যম ওনারা পেয়েছেন, যতগুলো সোর্স পেয়েছেন, যতগুলো হিন্টস পেয়েছেন, প্রত্যেকটা দিক দিয়েই ওনারা ভলোদিমির জেলেনস্কিকে মোটামুটি হিট করে গেছেন। এক পর্যায়ে জেলেনস্কি মিটিং থেকে উঠে যান। এরকমটা হয়েছে যে উনি মিটিং থেকে উঠে যান। যাই হোক, তারপর উনি করছেন কি, মানে ইউরোপের যে সবচেয়ে কি বলবো, আমাদের জন্য হয়তো এটা অনেক বড় কিছু, যদি ইউরোপিয়ানদের জন্য, আমেরিকানদের জন্য এটা মানে নাথিং, কোনো কিছুই না। সেটা হচ্ছে হুইস্কি। ইউরোপিয়ানরা করছে কি, তাদের হুইস্কির উপর কর আরোপ করেছে। তো প্রেসিডেন্ট ট্রাম্প করছেন কি, উনি প্রচণ্ড রেগে গেছেন যে হুইস্কির উপর কর আরোপ করবে কেন ইউরোপ। তো উনি খেপে গিয়ে বলছে প্রয়োজনে আমরা হুইস্কির উপর 200%, মানে আমাদের এখান থেকে যে প্রোডাক্টগুলো ইউরোপে সাপ্লাই হয়, আমরা ওইগুলোর উপর প্রত্যেকটা পণ্যের উপর 200% কর আরোপ করবো। মানে উনি তো অনেকটা খ্যাপাটে টাইপের, সেটা সারা পৃথিবী জুড়ে ওনার এই খ্যাতিটা আছে যে উনি একটু খ্যাপাটে টাইপের। মানে উনি কখন কি করে, কখন কি বলে সেটার কোনো ঠিক নাই। যদিও অন্যরা সবাই ওনাকে পাগলাটে বলে, বাট আমি ওনাকে পাগলাটে বলবো না। কারণ আমাদের গ্রামের একটা প্রবাদ আছে, যাতে মাতাল তালে ঠিক। উনি তালে কিন্তু ঠিকই আছে। তার আগে উনি 4 বছর যে ক্ষমতায় ছিল, তখন আমি বলছিলাম যে প্রেসিডেন্ট বাইডেনের চাইতে ট্রাম্প কিন্তু একটু ভিন্ন ধাঁচের। আপনারা তাকে পাগল বলেন আর যাই বলেন, সে কিন্তু তার পররাষ্ট্রনীতি একটু ভিন্ন, সে যুদ্ধবাজ নয়, আমি এটা বলছিলাম। অন্যরা কিন্তু, আমি এটাও বলছিলাম যে বাইডেন যা দিবে পৃথিবীকে তার চাইতে কয়েক গুণ বেশি নিবেন।
তো এটা হিসেবটা মিলিয়ে নিয়েন। আমি তার আগে বলছিলাম যে আসলে যদি 2টা টার্মের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে পূর্বের যে মেয়াদ ছিল 4 বছর, ওই 4 বছরের মধ্যে তুলনামূলক একটু আলোচনা মানে একটু চিন্তা করলে যদি একটু তুলনাতে যান, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলছিলাম। যাই হোক, দুঃখিত, সর্দির একটু সমস্যা। তো এখন হয়েছে কি, মানে উনি যখন ইউরোপকে এটা বলছে, তো ইউরোপও মোটামুটি খেপে গেছে এরকম। মানে আমেরিকা এটা বোঝাতে চাচ্ছে ইউরোপকে যে ইউরোপ কিছুই না, আমেরিকা ছাড়া ইউরোপ কিছুই না। এবং তার সবচেয়ে বড় যে টার্নিং পয়েন্টটা সেটা হচ্ছে রাশিয়ার সাথে বসে উনি ইউক্রেনের সমস্যাটা সমাধানের দিকে অনেকটা এগিয়ে গেছেন। হয়তোবা রাশিয়া যুদ্ধবিরতিতে এখনও যায় নাই, হয়তোবা যেতে পারে, চলে যাবে হয়তো কিছুদিনের মধ্যে, 2-4 দিনের মধ্যে হয়তো চলে যেতে পারে রাশিয়া ইউক্রেনের সাথে একটা অস্থায়ী যুদ্ধবিরতি। মনে হয় না ভ্লাদিমির পুতিন মেনে নেবেন। তো উনি চাইবেন যে স্থায়ী যুদ্ধবিরতি হোক, এবং সেটাও অনেকগুলো কন্ডিশন উনি অ্যাপ্লাই করবে, অনেকগুলো শর্ত সাপেক্ষের উপর নির্ভর করবে যে স্থায়ী যুদ্ধবিরতি হবে কিনা। স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে পরবর্তী একটা এপিসোডে আমি এটা বলবো, চেষ্টা করবো আগামীকালকে বা তারপর দিন এটা নিয়ে একটু বলা যায় যে উনি কী কী কন্ডিশন অ্যাপ্লাই করতে পারে। কারণ উনি অস্থায়ী যুদ্ধবিরতিতে যাবে না ওই সেন্সে, উনি এটা তার আগে একবার প্রকাশও করে দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট একবার বলছেন যে অস্থায়ী যুদ্ধবিরতিতে যাওয়া মানে কি ইউক্রেনকে আরও শক্তিশালী হয়ে মানে ফিরে আসার সুযোগ করে দেয়া। তো ওইটা নিশ্চয়ই রাশিয়া চাইবে না। যাই হোক, এই ইউক্রেনকে রাশিয়া চাইলে 1 সপ্তাহে খেয়ে দিতে পারতো, সোজা বাংলায় বললে খেয়ে দিতে পারতো। রাশিয়া পারে নাই শুধুমাত্র ইউরোপ প্লাস আমেরিকার সাপোর্টের কারণে। সাপোর্ট দ্যাটস মিন ওইটা না, মৌখিক সাপোর্ট না, ওনারা ওয়েপন দিয়ে এই পর্যন্ত যুদ্ধটা এই পর্যন্ত টেনে আনতে পারছে। ইউক্রেন শুধু ইউরোপ আমেরিকার ওয়েপন্সের উপর নির্ভর করে। তো এখন ইউরোপের দৌড়ঝাঁপটা কেন শুরু হয়েছে, আমি কেন বলছিলাম এই বিষয়টা, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। ইউরেশিয়ার একমাত্র দেশ আমরা সবাই জানি চিনি, সেটা হচ্ছে তুরস্ক। ইউরোপ এবং এশিয়ার মধ্যে ইস্তাম্বুল যে নগরীটা, ওইটা মানে 80% এশিয়ার আর 20% ইউরোপের পড়ছে। তো ইউরোপের সদস্যপদ লাভের জন্য অস্থায়ী সদস্য অলরেডি ইউরোপের অস্থায়ী সদস্য হিসেবে আছে তুরস্ক। তো নেটোর সদস্য পদের জন্যে অনেক দিন পূর্বে, প্রায় মনে হয় 30-35 বছর পূর্বেই তুরস্কে অ্যাপ্লাই করে রেখেছিল। ইউরোপিয়ানরা করছে কি, তাদের তো অনেকগুলো কন্ডিশন আছে, নেটোর সদস্যপদ পেতে গেলে অনেকগুলো কন্ডিশন আপনাকে পার হয়ে যেতে হবে, কন্ডিশন ওয়াইজ আপনাকে কাজ করতে হবে, তারপর আপনি নেটোর সদস্য হতে হবে। তার মধ্যে একটা হচ্ছে আপনাকে প্রুফ করতে হবে যে রাষ্ট্রীয়ভাবে আপনি কোনো ধর্মের ধারে দাঁড়ি না। তো এবং আরও কিছু বিষয় আছে। তো প্রথম কন্ডিশনটা এটাই যে তুরস্ক যেহেতু একটি তখন সেকুলার কান্ট্রি ছিল, কামাল আতাতুর্কের দেশ ছিল সেকুলার। তো তার পরবর্তীতে যারা আসে তারা টোটাল সেকুলারিজমটা ধরে রাখতে পারে নাই। তারা মুসলিম তো মুসলিমই, আজকে না হয় কালকে জেগে উঠবে, তাদের মধ্যে মুসলমানিত্ব জেগে উঠছে, তারা মানে ওইটা ফিল আপ করতে পারে না। ওই তাদের যে কন্ডিশন ছিল, কন্ডিশনের মধ্যে এটাও একটা ছিল যে নিজেদেরকে মানে অধার্মিক সেকুলার হিসেবে প্রুভ করতে হবে। তো তুরস্ক ওইটা পারে না এই কন্ডিশনটা। আরও দু একটা কন্ডিশন ছিল, ব্যাংক রিজার্ভের একটা বিষয় আছে, তারপর জিডিপির একটা পার্সেন্ট, মিনিমাম 5%, মেবি আই থিঙ্ক 5% বরাদ্দ দিতে হয় সামরিক খাতে। তো তুরস্কের তখন আসলে ওইরকম অ্যাবিলিটি ছিল না, যদিও এখন 5% এখন অনেক বেশি মনে হয় তুরস্ক ইনভেস্ট করতেছে তাদের সামরিক খাতে। তো এখন মানে তখন তুরস্কের প্রেসিডেন্ট একদিন বলেছিলেন, মেবি কোনো একটি কনফারেন্সে যে ইউরোপ একসময় এই তিনটার জন্য পস্তাবে। উনি রাগে বলেছিলেন যে ইউরোপ একসময় বুঝবে যে তারা আসলে কি করতে চাচ্ছে। তো সেই সময়টা এখন এসে গেছে। দেখেন মানে কালের কি চক্র। ওই সময়টা এরদোগান প্রেসিডেন্ট ফার্স্ট টার্মে উনি প্রেসিডেন্ট যখন নির্বাচিত হয়েছিলেন তখন উনি এটা বলেছিলেন। এখন থার্ড টার্ম চলতেছে ওনার, মেবি আই থিঙ্ক থার্ড টার্ম নাকি ফোর্থ টার্ম চলতেছে, যাই হোক
উনি অনেকদিন পূর্বে এই কথাটা বলেছিলেন, এখন উনি আবারও প্রেসিডেন্ট। ওনার সময়ে উনি যেটা বলছিলেন, ওনার সময়ে এটা এখন প্রুফ হতে যাচ্ছে। নেটো চাচ্ছে এখন যে তারা স্বয়ংসম্পূর্ণ হবে, তাদের নিজস্ব একটা বাহিনী থাকবে। কিন্তু তারা আমেরিকার সাপোর্টে, আমেরিকা যেইখানে মানে যতগুলো যুদ্ধ পৃথিবীতে মানে এই পর্যন্ত আমি আমার জানা মতে আমি যতটা যুদ্ধ দেখেছি, আপনি ইরাক বলেন, ইরাক যুদ্ধ দেখেছি, তারপর আফগানিস্তান, হ্যাঁ, তারপর সিরিয়া, তারপর ইরা কি আজারবাইজান, আর্মেনিয়া, হ্যাঁ, এরকম এক্সেট্রা, এরকম অনেকগুলো যুদ্ধ আমি দেখেছি। তো এই সবগুলোর পেছনে কলকাঠি কে নাড়ে সেটা মনে হয় বলে দিতে হবে না। যাদের অস্ত্রের ব্যবসা মেরুদণ্ড, যাদের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে অস্ত্র ব্যবসা, তারাই এই কলকাঠিটুকু নাড়ে। আপনাকে বলবে আপনি অমুকের মাথা ফাটাই দিবেন, এবার তাকে গিয়ে বলবে সে যদি মাথা ফাটাইতে আসে তুমি তার কোমর ভেঙে দিবা। এরকম মানে এটা হইল কি, তাহলে কি মানে সুবিধাটা কি, এইভাবে কনফ্লিক্টটা মানে বাদিয়ে দিতে পারলে এক সুবিধা একটাই আছে, আপনি আমার কাছেও ভালো থাকবেন, তার কাছেও ভালো থাকবেন। আমার কাছে যা আছে আমিও আপনাকে তা দিব, তার কাছে যা আছে সেও আপনাকে তা দিবে, মানে তাকেও আপনি তা দিবেন। হ্যাঁ, মানে এরকম, অর্থাৎ দুইটা পক্ষই হাতে থাকলো, দুইটা পক্ষের কাছ থেকে আমি সুবিধা নিলাম, আমি বেনিফিটেড, আমি কোনো না কোনোভাবে বেনিফিটেড হচ্ছি। তো মোরলরা, বিশ্ব মোরল যে আছে, বিশ্ব মোরলদের চিন্তাটাও এরকম, তাদের এটাও এরকম। ওই যে বলছিলাম যে প্রথমে বলছিলাম যে পররাষ্ট্রনীতি আসলে কেমন, এটা একটা বিষয়। হ্যাঁ, তো ব্যবসা ঠিক থাকতে হবে, পররাষ্ট্রনীতি যাই হোক, আমাদের যে বিজনেস ঠিক থাকতে হবে। মোরালদের কথা হচ্ছে এটা যে বিজনেস ঠিক থাকতে হবে, অন্যরা খেলো কি পড়লো ঘুমাতে পারলো কিনা ডাজন্ট ম্যাটার, আমার দেশের মানুষ কেউ কেমন আছে সেটাই আমি দেখব। তো বিশ্ব মোড়লরা এখন ইউরোপের সাথে যেই বিমাতা সুলভ আচরণ, সৎ ভাই যেরকম আচরণ করে ওরকম আচরণ, অথচ ইউরোপিয়ানরা কোথাও যুদ্ধ বাধায় নাই, যতগুলো যুদ্ধ বাঁধিয়েছে সে বিশ্বমোড়লই বাঁধিয়েছিল, সবগুলো যুদ্ধের মুড়ি পেছনেই ছিল বিশ্বমোড়ল। বুঝতে পারতেছেন আমি ট্রাম্পের যে আছে ওইটার কথা বলতেছি, দেশ আছে, তো ওই দেশটাই যুদ্ধ বাধাইছে, ইউরোপিয়ানরা ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, বিনিময়ে আমেরিকার কাছ থেকে অনেক ফ্যাসিলিটিস তারাও নিয়েছে, দিন শেষে তারা কিন্তু তাদের লসের পাল্লাটাই ভারী, দিন শেষে ইউরোপিয়ানদের লসের পাল্লাটাই ভারী হয়েছে। এখন আমেরিকা যে রাশিয়ার সাথে একটা মানে এমন একটা অবস্থায় চলে যেতেছে, এখন দিন দিন যত দিন যাচ্ছে উত্তর তাদের সম্পর্কটা বৃদ্ধি পাচ্ছে। ইভেন উত্তর কোরিয়ার সাথেও আমেরিকার যে একটা কনফ্লিক্ট ছিল এতদিন, এই কনফ্লিক্টটাও মনে হচ্ছে রাশিয়ার মধ্যস্থতার কারণে ওইটাও মিটে যাবে। তো উত্তর কোরিয়া, রাশিয়া, আমেরিকার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক, ভালো, যদি ভালোর জন্য হইতো তাহলে তো কথা ছিল না, বাট ওইটা অন্য কোনো কারণে, সেটাও বলবো অন্যদিন, অন্য কোনো কারণে তারা এরকম একটা মানে বাঁধনে আবদ্ধ হচ্ছে। তো ইউরোপিয়ানরা দেখলো যে এখন আসলে তো আমাদের তো আর যাবার কোনো জায়গা নেই, আমাদেরকে যে সাপোর্ট দিবে, আমাদেরকে যে পেছন দিক থেকে মানে আমাদের হয়ে কথা বলবে, ওইরকম কেউ তো নাই। মানে ইউরোপিয়ানদের কাউন্ট করার মতো, মানে যদিও অনেকগুলো সুপার পাওয়ার আছে ইউরোপে, তারপরেও এদের আসলে ওইরকম ভ্যালিডিটি ওয়ার্ল্ডে খুব বেশি নাই। তো ইউরোপিয়ানদের মধ্যে সবচাইতে বেশি এইটা মানে মুরাল, ইউরোপিয়ানদের মুরাল তিনটা দেশ, অ্যাকচুয়ালি আমি তিনটা দেশকেই কাউন্ট করি, পৃথিবীও তিনটা দেশকেই কাউন্ট করি, ইউরোপিয়ানদের মধ্যে তিনটা, একটা হচ্ছে সুপার পাওয়ার না কিন্তু তারপরেও অর্থনৈতিক সুপার পাওয়াররা, ইভেন তাদের ব্রেন এটা আসলে আল্লাহর প্রদত্ত, সবার ব্রেন তো আল্লাহর প্রদত্ত, এদের ব্রেনটা বড় একটু বেশি শার্প, সেটা হচ্ছে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন। ফ্রান্স ব্রিটেন তো তারা তো অ্যাকচুয়ালি কী বলবো, এটা সেটা তার বলার অপেক্ষা রাখেন, তারা মানে ওয়ার্ল্ড শাসন করছে এক সময়। আর ব্রিটিশ তো সারা পৃথিবীর জুড়েই ছিল, আর ফরাসিরা পৃথিবীতে কিছুদিন সারা পৃথিবীতে অল্প কিছু এরিয়া ছিল, বাট আফ্রিকাকে লুটে পুটে খেয়ে আজকে তারা সুপার পাওয়ার। দেখুন, তো ব্রিটেন এবং ফ্রান্স এখন যখন বুঝতে পারছে যে আসলে আমেরিকাকে ট্রাস্ট করা যায় না, ট্রাস্টের জায়গা থেকে আমেরিকা সরে গেছে,
এখন তাদের হয়ে কে কথা বলবে? ভালো পজিশনে কে আছে? এখানে জিওগ্রাফিক্যাল পজিশন, সামরিক পজিশন, অর্থনৈতিক পজিশন সব কিছু মিলিয়ে ভালো পজিশনে কে আছে? কার পেছনে কারা আসবে? এরকম। তারা খুঁজে দেখলো যে একমাত্র দেশ, আমরা যেটাকে মুসলিম পরাশক্তি বলে থাকি, তুরস্ক। তাদের একটা জিনিসের শর্ট আছে, সেটা হচ্ছে একটা জিনিস কম আছে, সেটা হচ্ছে মনে হয় বুঝতে পারছেন, নিউক্লিয়ার ওয়েপনটা জাস্ট তাদের নাই, মিসিং। নিউক্লিয়ার ওয়েপন ছাড়া মোটামুটি এখন ওয়ার্ল্ডের যে কোনো দেশের সাথে টেক্কা দেওয়ার মতো, পাল্লা দেওয়ার মতো সব ধরনের ওয়েপন্স তাদের ভান্ডারে মজুদ। ইভেন কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো বা মানে হয়তো বা না, আমেরিকার সমকক্ষ। হ্যাঁ, তো তুরস্ক নিয়েও একটা এপিসোড করব। তো কোথায় ছিল তুরস্ক, এখন কোথায় আছে, আর ইন ফিউচার আগামী 10-15 বছর পরে তুরস্ক কোথায় যেতে পারে, ওইটা নিয়ে একটু করবো, ডিসকাস করবো পরবর্তী এপিসোডে। যেহেতু ইউরোপ নিয়ে কথা বলতেছি, শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ আজকে থেকে শুরু করছি, কথা বলবো। এদের রাজনীতির, এদের যে এটা আমি একটু রিসার্চ করি, প্রায়ই আমি তাদের এটা নিয়ে গবেষণা করতে আমি উৎসাহ ফিল করি। তো অ্যাটলিস্ট এখন ইউরোপিয়ানরা, তাদের মূল কথা হচ্ছে তাদের প্রয়োজন হচ্ছে লাঠিয়াল বাহিনী দরকার। তো লাঠিয়াল বাহিনী তুরস্ক কি একাই? অন্য কেউ নাই? হ্যাঁ, অনেকেই আছে, অনেকেই আছে। তুরস্ক, ইউরোপিয়ানরা এটা বুঝতে পারছে, যদি তুরস্ককে আমাদের ফেভারে নিয়ে আসতে পারি, তুরস্ক যদি আমাদের দায়িত্ব নেই, আমাদের সাথে যদি অ্যাড হয়, তারা আরেকটা নেটো, যেই বাহিনী লাঠিয়াল বাহিনী, তারা একটা নেটো, একটা সামরিক বাহিনী গঠন করতে চাচ্ছে। তো এখানে বলে রাখি, ইউরোপের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর অধিকারী হচ্ছে তুরস্ক। অর্থাৎ আমেরিকা কিন্তু ইউরোপের না, মনে রাখবেন, আমরা এটাকে গুলিয়ে ফেলি। অনেকে মনে করি আমেরিকা মনে হয় ইউরোপের একটা অংশ। না, আমেরিকা আলাদা একটা মহাদেশ, ইউরোপ আলাদা মহাদেশ। তো ওই যে বললাম যে আমেরিকা আসলে ব্রেনের মার দিতেছে, মানে ওরা ইউরোপকে তাদের কবজা করে নিয়ে নিছে, একটা দেশ, একটা মহাদেশকে তাদের ক্যাপচারে নিয়ে গেছে। সেটা আর একটা ভিন্ন বিষয়, এটা নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো এই যে আমেরিকা যে ইউরোপকে এইভাবে ক্যাপচার করছে, এখন যেহেতু কি ওই যে বিমাতা সুলভ আচরণ করতেছে, এখন ইউরোপিয়ানরা দেখলো যে না, হচ্ছে না। কারণ আমেরিকাকে কাউন্ট করে না ওইরকম দেশ লাগবে, শুধু লাঠিয়াল হলেই হবে না, আমেরিকাকে গুনায় ধরে না ওইরকম একটা দেশের প্রয়োজন তাদের। এখন সেইটা খুঁজলে চীন আছে, তুরস্ক আছে, রাশিয়া আছে। রাশিয়া তো অলরেডি আমেরিকার ফেভারে চলে গেছে। রাশিয়ার সাথে আমেরিকার যত বাড়তেছে, যত কনফ্লিক্ট আছে তাদের সবগুলাই ওরা মিটিয়ে ফেলতেছে। এখন ইরানের সাথে সমস্যা আমেরিকার, তো ইরানকেও তারা নিতে পারতো। কিন্তু ইরান এবং চীনের যে বিষয়টা, সেটা হচ্ছে ইরান এবং চীন আমেরিকা মহাদেশেরও না, ইউরোপেরও না, অনেক দূরে, অনেক দূরের দুইটা দেশ। তো আমাদের এশিয়ার, হ্যাঁ, এশিয়ার হইল, যদি ইউরোপের আশেপাশে হইতো তাহলে একটা কথা ছিল। ইরান এবং ইউরোপের যে ইরান, আমাদের এশিয়ার মানে ইরানের যে ভৌগোলিকগত যে অবস্থান, ওইখান থেকে ইউরোপের দূরত্ব মোটামুটি বিশাল, বিশাল দূরত্ব, সেই হিসেবে ওরা নিতে পারতেছে না। আর চীন তো মানে ইউরোপকে চীন প্রতিপক্ষই মনে করে, এক ধরনের প্রতিপক্ষই মনে করে। কারণ ইউরোপের সাথে চীনের বাণিজ্যিক যুদ্ধ চলতেছে অলরেডি, এটা দিন দিন বাড়বে, বই কমার সম্ভাবনা খুবই কম। যদিও ইদানিং দেখা যাচ্ছে যে ইউরোপিয়ানরা চীনের প্রতি একটু নমনীয়, মানে ইউরোপিয়ানদেরকে তো চালাইতো আমেরিকা, আমেরিকা যাদেরকে শত্রু বলে পরিচয় করিয়ে দিত ইউরোপিয়ানদের কাছে, ইউরোপিয়ানরা তাকেই শত্রু বলে গণ্য করত। তো এখন চীনকেও নিতে পারতেছে না। এখন চীন আমাদের এশিয়ার, আমাদের পাশের, অনেক দূরত্ব তাদের মধ্যে। সেই হিসেবে তুরস্ক, যেহেতু তুরস্ক ইউরোপের একটা দেশ, ইউরেশিয়ার বলছি আমি, এশিয়া এবং ইউরোপ মিলেই, এবং তুরস্ক যেহেতু মোটামুটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি দেশ, জাস্ট নেটোর বাহিরে আছে, নেটোতে যাওয়ার জন্য অ্যাপ্লাই করে রেখেছিল, আবেদন করেছিল তুরস্ক। তারা দেখলো যে তুরস্ক হলে তাদের জন্য সুবিধা হয় বিভিন্ন দিক দিয়ে। এখন এইখানেও কিছু ঝামেলা আছে, ঝামেলাটা আছে ওইখানে,
গ্রিক সাইপ্রাস, সাইপ্রাসকে তো গ্রিস অর্ধেক অর্ধেক অনেকটা কাশ্মীরের মতো গ্রিস শাসন করতেছে অর্ধেক, তুরস্ক শাসন করতেছে অর্ধেক। ওইটা নিয়ে এখন যদি নেটোতে যদি তুরস্ককে নিতে চায় ইউরোপিয়ানরা, তাহলে গ্রিক হয়তো ওইখানে বাধা প্রদান করবে, ভেটো দিবে। তো এখানে ইউরোপিয়ানদের জন্য একটা প্যারা আছে, এটা মাথা ব্যথার কারণ যে গ্রিক যদি বাধা দেয় তাহলে হবে না, মানে এদের অনেকগুলো কন্ডিশন পার হয়ে আসতে হয়। কাউকে যে নেটোতে নিবে কীভাবে নিবে, ইউরোপে যে নিবে কীভাবে নিবে, সবার সম্মতি লাগবে। একজন ভেটো দিলে তাকে নিতে পারবে না, যেই কাজটা তুরস্ক করেছিল কিছুদিন পূর্বে। তো সেই কাজটা এখন ওইটাই গ্রিক করতে পারে। তো ইউরোপিয়ানরা তাদের স্বার্থে, তাদের তো লাঠিয়াল বাহিনী দরকার, সেই হিসেবে ইউরোপিয়ানরা করবে কি, গ্রিককে এনি হাও জবাবই হোক তারা ম্যানেজ করবে। বলবে যে তুমি এত কথা বলবো না, তুমি দেউলিয়া হয়ে গেছিলা, তোমাকে তো আমরা আবার মার্কেটে নিয়ে আসছি, তুমি ভ্যালুলেস, মার্কেট আউট হয়ে গেছিলাম, নিয়ে আসছি। এখন তুরস্ককে আমাদের প্রয়োজন, আমাদের নেটোর জন্য প্রয়োজন, আমাদের ইউরোপিয়ানদের জন্য প্রয়োজন, তুমি এইখানে আর বাধা দিবা না। হ্যাঁ, তো যে স্ট্যান্টলবার্গ যে আছে, জেমস কি স্টলটেনবার্গ, মানে নেটোর প্রধান এখন, তো উনি গ্রিককে ডেকে এনে এটা বললেই গ্রিক মোটামুটি সান্ত্বনা পেয়ে যাবে, তাকে হয়তো বিভিন্ন ধরনের টুপও দিতে পারে। তো সাইপ্রাস নিয়ে বলবে যে যেইখানে আসো, যেই যতটুকু নিয়ে আছে ততটুকু নিয়েই থাকো, হ্যাঁ, একে অন্যের ভূমিতে হস্তক্ষেপ করতে চাইবে না, এরকমটা গ্রিককেও করবে। এখন তুরস্ক কি করবে, সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে যে তুরস্ক কি করবে। এখন তুরস্ক যদি এই মুহূর্তে নেটোতে যায়, এমনি এমনি চলে যাবে, মানে এরদোগান কি এতটাই কাঁচা খেলোয়াড়, উনি অপরিপক্ক খেলোয়াড় আমি মনে করি না। কারণ উনি মানে কেমন খেলোয়াড় সেইটা বোঝা যাবে। আমেরিকা যখন F-35 প্রজেক্ট থেকে তুরস্ককে বের করে দেয়, উনি তুরস্ক কিন্তু পেমেন্টও করে রাখছিল, তখন এরদোয়ান কেমন মানে কি আমরা ঘাটতেরা বলি, ঘাটতেরা মানুষ, উনি এসে KAAN কান প্রজেক্ট চালু করে দিছে। ঠিক F-35 এর কাউন্টার হিসেবে কান যে আছে, কান যুদ্ধবিমান, পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার যেটা, উনি এই প্রজেক্ট চালু করছে। ইভেন 9 রিপার জেট আমেরিকার, রিপারও তুরস্ককে আমেরিকা দেয় নাই। উনি বাইরাক্তার যেটা আমাদের দেশে আছে, আমরা এখন 6টার মালিক, হয়তো ইন ফিউচারে আরও 12 থেকে 24টা আরও আসতে পারে, আপকামিং এগুলো আসতেছে, আস্তে আস্তে আসবে হয়তো, অনেক বড় ডিল হয়েছিল, তো ডিলের মধ্যে 6টা আমরা অলরেডি পেয়ে গেছি। তো উনি কী করছে, ওই যে বাইরাক্তার ওইটাকে রাষ্ট্রীয়ভাবে মদত দিয়ে বাইরাক্তার প্রতিষ্ঠা করে বাইরাক্তার থেকে এখন কি হয়েছে, বাইরাক্তার TB2, বাইরাক্তার 3, কিজিল এলমা, আকিনজি, মানে ওই যে বলছিলাম কিছু কিছু ক্ষেত্রে আমেরিকাকেও টপকে গেছে তুরস্ক, সেটা হচ্ছে এই TB2, মানে ড্রোন UAV, আনম্যান কি ভেহিকল যেটা, ওই প্রযুক্তিতে। এখন রিপার 2 এর চাইতেও খিজিল এলমা, তারপর যে বললাম না আকিনজি, ওইগুলা পাওয়ারফুল, ক্ষমতাশালী। এখন এই তুরস্ক কি নেটোর ডাক দিলেই চলে যাবে? আমার তো মনে হচ্ছে না। নিশ্চিত থাকেন, তুরস্ক নেটোতে যদি প্রবেশ করে তাহলে দর কষাকষি করেই যাবে। কারণ এখন নেটোতে তুরস্কের প্রয়োজন, ইউরোপীয়দের তুরস্কের প্রয়োজন, ডাকতেছে, কদিন পর যে বের করে দিবে না তার গ্যারান্টি নাই, কারণ এদের তো চরিত্রটাই ওই রকম, যে কোনো সময় বের করে দিতে পারে। এখন নিতেছে, যে কোনো সময় তাদের যখন ফেভারে থাকবে না, তাদের বিরুদ্ধে চলে যাবে, তখন তারা আবার বের করে দিতে পারে। কারণ তারা সবাই এক বাক্যে সোজা হয়ে যাবে। ঠিক এই জায়গাটুকুতেই এরদোয়ান তাদের কাছে দর কষাকষিতে যাবেন তাদের সাথে। উনি যখন মনে করবে, হয়তোবা দেখা যাবে, আমরা বাহ্যিকভাবে হয়তো দেখব যে উনি এমন কোনো চুক্তিতে উনি নেটোতে প্রবেশ করছে, এমন কিছু অত ইন্টারনাল কিছু ব্যাপার থাকবে যে বাহ্যিকভাবে আমরা হয়তো মনে করব যে তুরস্ক এটা ঠিক করে নাই, দিন শেষে তো তুরস্কেরই লস হইল। তো এরদোয়ান আসলে
দিন শেষে তুরস্কের উনি দীর্ঘমেয়াদী চিন্তা করবে। এখন ইউরোপের সাথে চলাফেরা, আর ইউরোপিয়ানরা তো আমরা চিন্তা করি আগামীকালকে, ইউরোপিয়ানরা চিন্তা করে আগামী 50 বছর পর কী হবে। তো তুরস্ক তো ওই সেন্সেই কিন্তু আগাইতেছে। হ্যাঁ, কারণ ওই সেন্সে যে আগাইতেছে, আমি ওইটার একটা এক্সাম্পল দিতেছি। সেটা হচ্ছে ইউরোপের যে পঞ্চম প্রজন্মের যে এয়ারক্রাফট যেটা নির্মাণ করছেন, কান, হ্যাঁ, ফাইটার জেট, ওইটা F-35 বিকল্প হিসেবে উনি তুরস্ক নির্মাণ করছে। এখন সারা পৃথিবী জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এটা সবাই বলতেছে, সবাই বুঝতে পারতেছে, এটা পরীক্ষিত হয়ে গেছে যে কানের যে ক্যাপাবিলিটি সেটা F-35 চাইতে ডাবল। অর্থাৎ অস্ত্র-শস্ত্রের দিক দিয়া F-35 যতটুকু বহন করতে পারবে, যতটুকু অস্ত্র নিয়ে মানে টেক অফ করতে পারবে, তার চাইতে দ্বিগুণ নিয়ে কান টেক অফ করতে পারবে। মানে চিন্তা করছেন, তুরস্কর কথা হচ্ছে এইটা যে যেহেতু আমি মানে তার বিকল্প ব্যবস্থা নিতেছি, তো তার সমান থাকবো কেন, চেষ্টা করব, এই চেষ্টাটুকু করতে দোষ নাই, যে তার চাইতে ডবল ক্যাপাবিলিটির ফাইটার আমি প্রস্তুত করব। তাদেরটা পঞ্চম প্রজন্মের, আমাদের তো পঞ্চম প্রজন্মেরই হবে, তবে ক্যাপাবিলিটির দিক দিয়ে বিভিন্ন যেই সমস্ত ইকুইপমেন্টগুলো ইনস্টল করবে ওইগুলো তাদের চাইতেও উন্নত হবে, তাদের চাইতেও বেশি ক্যাপাবিলিটির হবে। ওই সেন্স থেকে কানকে এইভাবে মডেল করা হয়েছে, এই মডেলটা এইভাবে বিয়ে করা হয়েছে যে F-35 চাইতে ডাবল ক্যাপাবিলিটি নিয়ে প্রস্তুত করা হয়েছে। ঠিক যেমনটা কিজিল ইলমা যেই ইউএভি যেটা আনম্যান্ড ভেহিকল যেটা নির্মাণ করা হয়েছে, ড্রোন, সোজা কথা হচ্ছে ড্রোন। কিজিল ইলমার ক্যাপাবিলিটিটা কেমন চিন্তা করতে পারবেন, পৃথিবী যে এখানে এখন চিন্তাই করে নাই, ওরা অলরেডি এটা করে ফেলছে। সেটা হচ্ছে কিজিল ইলমা, আকিনজি, দুইটাই। আকিনজিতে হয়তো একটু আছে, কনফিউশন আছে, বাট কিজিল ইলমাতেও কনফিউশনটা নাই। এইগুলা নিউক্লিয়ার ওয়েপন বহন করতে পারবে। এবং F-35 জন্যে যে এয়ারক্রাফট ক্যারিয়ার যেটা নির্মাণ করেছিলেন এরদোয়ান, ওইটা F-35 না পাওয়ার কারণে তাদের ড্রোনগুলো এইভাবে নির্মাণ করা হয়েছে, ওইগুলো যেন ওই যে ক্যারিয়ার যেটা আছে ওই ক্যারিয়ার থেকে যেন উড়ানো যায়। আর আপনি চিন্তা করেন, সমুদ্রে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, আমেরিকা, রাশিয়া, চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার ভাসতেছে, আর ছোট্ট তুরস্কে ছোট্ট একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, এয়ারক্রাফটও না, ওইটাতে ড্রোন আছে 20টা, এটাতে মেবি 3 রকমের ড্রোন মনে হয় 15টা ধারণ করা যায়। এখন 15টা ড্রোন হঠাৎ করে এটা থেকে মানে সমুদ্রের উপরে উঠে গেল, অন্যরা কোনো কিছু বোঝার পূর্বেই তছনছ করে দিল, কেমন হবে বিষয়টা? অন্যদের রাডারেও ধরা পড়লো না, খালি চোখে তো দেখার প্রশ্নই আসে না, রাডারেও ধরা পড়লো না। কারণ ড্রোন তো জানেন, ড্রোন কিন্তু রাডারে খুব কমই ধরা পড়ে, 100টার মধ্যে হয়তো বা 5 থেকে 10টা ধরা পড়ে, বাকিগুলো ধরা পড়ে না। মানে এটা এইভাবে, এই ড্রোনগুলাই এরকম, ড্রোনের চরিত্রটা এরকম। এখন দেখা গেল অন্যরা এয়ারক্রাফট ক্যারিয়ার আকাশে উড়াইলো, আর তুরস্কের রাডার ওটা ধরে ফেললো, কাউন্টার অ্যাটাক করলো, কিন্তু তুরস্কের এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে ড্রোন উড়ে গেল। দেখা গেল যে 15টা ড্রোন একসঙ্গে উড়ে গেছে, 3টা ধরা পড়ছে, 2টা ধরা পড়ছে, বাকিগুলো ধরা পড়ে না। তখন ওই এয়ারক্রাফটের অবস্থাটা কী হবে? এবং এই ড্রোনগুলো এইভাবে আকাশ থেকে আকাশে আক্রমণ করতে পারে, আকাশ থেকে ভূমিতে, আকাশ থেকে সমুদ্রে, মানে অবিশ্বাস্য রকম ক্যাপাবিলিটি নিয়ে এই ড্রোনগুলো আকাশে উঠতেছে। 6টা ড্রোন আমাদেরও আসছে, আশা করতেছি ইনশাল্লাহ ইন ফিউচারে আরও হয়তো 12 থেকে 24টা আসবে। কারণ ওইটা টোটালি আমাদের কেনাকাটার বিষয়টা, আমাদের যে শাক সরঞ্জাম কী বলে আমরা, আমাদের অস্ত্র ক্রয়ের যে তালিকাটা, ওটা অলওয়েজ হাইড থাকে। এটা হচ্ছে আমাদের পলিসি, বিভিন্ন দেশের পলিসি বিভিন্ন রকম। তো আমাদের পলিসিতে এরকম, শুধু তুরস্ক এবং বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, তুরস্কের পক্ষ থেকে বিশেষ করে তুরস্কের বিভিন্ন গণমাধ্যমে আসছিল যে বাংলাদেশের সাথে অনেক বড়, মানে এশিয়ার একটি ছোটো একটি দেশের সাথে অনেক বড় একটা ডিল হয়েছে। তো সেই ডিলটা কার সাথে হয়েছে সেটা প্রকাশ করে নাই, আকার ইঙ্গিতে, বিভিন্ন ইশারা ইঙ্গিতে তাদের তুরস্কের গণমাধ্যম যেটা বুঝেছে সেটা হচ্ছে আমাদের কথা বলছিল। কারণ তখন আমাদের সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকর্তারা তুরস্কে ছিলেন, আমাদের অনেক ট্রেনারও তুরস্কে ছিলেন ট্রেনিং নেওয়ার জন্য, ড্রোন পরিচালনা করার জন্যে। তো সব কিছু মিলিয়ে
ড্রিলটা মনে হয় আমাদের সাথে। আর এই তুরস্কের ড্রোন ইতিহাসে সবচাইতে বড় মানে অর্থনৈতিক সরি সামরিক ক্ষেত্রে সবচাইতে বড় ডিলটা হয়েছে সৌদি আরবের সাথে। সেটা আমরা সবাই জানি, সারা পৃথিবী জানে। এটা মনে হয় $100 বিলিয়ন উপরে এরকম। তো এত বড় ডিল মনে হয় না কেউ কারোর সাথে ইতিপূর্বে করেছে, যেটা তুরস্কের সাথে সৌদি আরবের হয়ে গেছে। তো যাই হোক, আজকে যে বিষয়গুলো বলছি ওইগুলা নিয়ে প্রতিদিন একটা করে এপিসোড দিব। আমি তথ্য সংগ্রহ করতেছি, সবগুলো তথ্য যত মানে চেষ্টা করবো যত বেশি সম্ভব তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করতে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু ব্রড করে দিবেন, তাহলে ইন্সপায়ার হবো। সোজা কথা হচ্ছে ইন্সপায়ার্ড হবো। তো এগুলো নিয়ে অনেক দিন থেকে, এটা আমার কিউরিওসিটি, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে একটু ঘাটাঘাটি করা আমার কিউরিওসিটি। হ্যাঁ, তো ওইটা থেকে আমি চেষ্টা করবো আপনাদেরকেও কিছুটা কিছুটা বলতে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি সুযোগ থাকে। সাবস্ক্রাইব করতে তো পয়সার প্রয়োজন নাই, জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে। পরবর্তী এপিসোড ইনশাল্লাহ আগামীকালকে চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।